গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মর্মবেদনার ছবি। লেক মার্কেটে নাকি অন্য বাজারের চেয়ে ভালো মাছ পাওয়া যায়। যত সব বাজে কথা। এক একজন আছে নিজের পাড়াটাকে সব ব্যাপারে বড় করে দেখাতে চায়। মর্নিং ওয়াকের সময় রোজ রোজ ধরণীধরের কাছে লেক মার্কেটের নানান গুণপনার কথা শুনে কিশোর আজ গিয়েছিলেন সেখানে। গিয়ে দেখেন কিসের কি, মাছের বদলে মাছির দৌরাত্মই বেশি। পড়ে আছে কিছু আড় মাছ আর বড় বড় নোনা জলের ভেটকি, যার কোনো স্বাদ নেই। মনক্ষুণ্ণভাবে বাজার সারলেন কিশোর। এর মধ্যে অনেকবার ধরণীধরের মুন্ডুপাত করা হয়ে গেছে। যোগুবাবুর বাজার এর চেয়ে অনেক ভালো। সেখানে দোকানিরা সবাই চেনা, কেউ খারাপ জিনিস দেয় না। কিশোর ঠিক করে ফেলেছেন আর কোনোদিন পরের কথায় নাচবেন না। জীবনের আর যে কটা দিন বাকি আছে, নতুন করে আর অচেনা লোকের সঙ্গে সম্পর্ক পাতাবার দরকার নেই। মানুষের জীবনের একটা সময় গণ্ডিটা ছোট হয়ে আসে, তখন অল্প কয়েকজনকে নিয়ে খুশি থাকতে হয়। যাক, এই একটা শিক্ষা হলো আজ। ফলের দোকানগুলোর পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসতে যাচ্ছিলেন, হঠাৎ একটা ঝুড়ির দিকে চোখ পড়ল। দোকানের বাইরে রাখা আছে ঝুড়িটা, তাতে ভর্তি কামরাঙা ফল। কিশোর থমকে দাঁড়ালেন, মুগ্ধ হয়ে দেখতে লাগলেন কামরাঙাগুলোকে। তারপর নিচু হয়ে একটা তুলে নিলেন হাতে। ঠান্ডা সবুজ রঙের কামরাঙা ছুঁয়ে তার হাতের অদ্ভুত আরাম হল। সেই মুহূর্তে তিনি অনুভব করলেন যে ঠিক ৩৫ কিংবা তারও বেশি, বোধহয় ৪০ বছর বাদে তিনি কামরাঙা ফল হাতে ছুঁচ্ছেন। একটা চেনা জিনিস জীবনে এতদিন বাদ ছিল। কোনোদিনই কিশোর কামরাঙা কেনেননি, তাই দাম সম্পর্কে তার কোনো ধারণা নেই। এদেশে কামরাঙা দুর্লভ জিনিস নিশ্চয়ই, নইলে এতদিন চোখে পড়েনি কেন? এগুলো কত করে? দোকানদারটিও বেশ বয়স্ক, গোঁফটি পুরো পাকা, বেশ ভরাট মুখ, দৃষ্টিতে গাম্ভীর্য আছে। ৮০ পয়সা জোড়া, ৩টে ১ টাকা। কিশোর খুশি হলেন। বেশ সস্তায় বলতে হবে। ৫ টাকা জোড়া শুনলেও তিনি আশ্চর্য হতেন না। মনে মনে হিসেব করে তিনি বললেন, আচ্ছা তাহলে ৯টা দিন। ৯টা শুনে দোকানদারটি বিস্মিতভাবে তাকালেন কিশোরের দিকে। তারপর কিছু যেন বুঝতে পেরে হাসলেন। কিশোরের সঙ্গে তার একটা সমমর্মিতা স্থাপিত হল। তিনি বললেন, নেন, আপনি 10টাই নেন, ৩ টাকা দেবেন। বেশ মন দিয়ে বেছে বেছে একটা একটা তুলতে লাগলেন কিশোর। কয়েকটা আছে আধ পাকা, কিন্তু সেই রং কিশোরের পছন্দ নয়। স্বচ্ছ সবুজ রংটাই চোখকে স্নিগ্ধ করে। পাকা কামরাঙা কিশোর কখনো দেখেছেন কিনা ঠিক মনে করতে পারলেন না। এগুলো বেশ ভালো জাতের, 5টা শিরাই বেশ উন্নত। মাছের ব্যাপারের দুঃখটা ভুলে গিয়ে তার মন প্রফুল্ল হয়ে গেল। একটা নতুন জিনিস, বাড়ির সবাই অবাক হবে। ট্রাম ধরে তিনি চলে এলেন ভবানীপুর। ওপরের বারান্দা থেকে সুনন্দা তাকে দেখতে পেয়ে বললেন, দাঁড়াও, কানাইকে পাঠাচ্ছি। কিছুদিন আগে হৃৎপিণ্ডে একটা ছোট্ট খোঁচা লেগেছিল বলে ডাক্তার তাকে ভারী জিনিস বইতে বারণ করেছেন, কিন্তু কিশোর সবসময় সে নির্দেশ মানেন না। বাজার করা তার বরাবরের অভ্যেস, এটা তিনি কিছুতেই ছাড়তে পারবেন না। সুনন্দা কানাইকে সঙ্গে দিতে চান, তাও কিশোরের পছন্দ নয়। বাজারে তিনি নানান রকম রঙ্গরসিকতা করেন, চাকর সঙ্গে থাকলে কি তা চলে? কানাই আসবার আগেই তিনি 2টো থলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। রিটায়ার করার পর শরীরটা একটু ভাঙলেও মনের জোর আছে যথেষ্ট। 3 তলায় উঠতে একটু হাঁপ ধরে গেলেও সুনন্দার সামনে সেটা গোপন করে গেলেন। সুনন্দার হাতের তোয়ালে এক্ষুনি বাথরুমে ঢুকবেন, এটা কিশোরের পছন্দ নয়। কানাই রান্না করে, সেই সব জিনিস গুছিয়ে রাখে, তবু বাজার এলে বাড়ির গিন্নি একবার তা দেখবে না। সুনন্দার এইসব ব্যাপারে আগ্রহই নেই। কিশোর যে কত খুঁজে খুঁজে অসময়ের এঁচোড় কিংবা কাঁচা আম নিয়ে আসেন, সুনন্দা তা খেয়ালও করেন না।
বাড়িতে কোনো গুণগ্রাহী না থাকলে বাজার করার আনন্দ নেই। কিশোরের মনে আছে, বাবা বাজার করে ফিরলেই মা সব কিছু ঢেলে ফেলতেন রান্নাঘরের সামনে। প্রত্যেকটা জিনিস সম্পর্কে মন্তব্য করতেন, বাবার ভুল ধরতেন। যেমন পুঁইশাক আনলে কুমড়ো আনতে হয়, কই মাছের দিন ফুলকপি না আনলে চলে না, শোল মাছের সঙ্গে মূলো চাই, আর পাবদা মাছের সঙ্গে বড়ি। বাথরুমের দিকে যেতে যেতে একটা উড়ো দৃষ্টি দিয়ে সুনন্দা জিজ্ঞেস করলেন, ওগুলো কি? কৃতার্থ হয়ে গিয়ে কিশোর একগাল হেসে বললেন, কামরাঙা, তুমি চেনো না? সুনন্দা বললেন, চিনব না কেন, কিন্তু অতগুলো কি হবে ওগুলো দিয়ে? খাবে, সবাই মিলে খাবে, রেয়ার জিনিস। আচ্ছা, তুমি মনে করে দেখো, এই যে আমরা কত লোকের বাড়িতে যাই, কোনোদিন কারুর বাড়িতে তুমি কামরাঙ্গা খেতে দেখেছ? কেউ তোমায় অফার করেছে? তাহলেই বুঝতে পারছো এরকম একটা ভালো জিনিস চট করে পাওয়া যায় না। সুনন্দা প্রশ্রয়ের হাসি হাসলেন। মা বাবা শখ করে এর নাম দিয়েছিলেন কিশোর। তখন খেয়াল করেননি তাদের ছেলে একদিন প্রৌঢ় ও বৃদ্ধ হবে, তখন এই নামটা কত বেমানান হবে। অবশ্য এই প্রসঙ্গ উঠলেই কিশোর বলেন, কেন, বোম্বাইতে এই নামে আমার চেয়ে অনেক বুড়ো বুড়ো লোক আছে। বয়স প্রায় ৬২ হলেও কিশোরের মনের মধ্যে একটা ছেলে মানুষের ভাব রয়ে গেছে এখনো। নানান ছোটখাটো জিনিস থেকে আনন্দ পান। বাজার থেকে এক একদিন এক একটা অদ্ভুত জিনিস এনে মহা উৎসাহ দেখান। যেমন একদিন নিয়ে এলেন ঢেঁকির শাক, খুবই নাকি অপূর্ব ব্যাপার, কিন্তু কিশোর ছাড়া সেই শাক আর কেউ খেতে চায়নি। কামরাঙার ব্যাপারেও প্রায় তাই হল। 2 মেয়ে মিলি আর জুলি, একজনের বয়স 23, অন্যজনের বয়স 21। ওরা কেউ বাড়িতে শাড়ি পরে না, অন্তত সকালের দিকটা ঢোলা হাউসকোট পরেই কাটিয়ে দেয়। পড়ার ঘর থেকে 2 মেয়েকে ডেকে আনলেন কিশোর। বেছে বেছে সবচেয়ে বড় 2টি কামরাঙ্গা তাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন, দেখ, খেয়ে দেখ, কোনোদিন তো খাসনি। দুজনেই গভীর সন্দেহের চোখে ফল 2টি ঘুরিয়ে ফিরিয়ে দেখল। জুলি বললে, এটা কি? কিশোর রহস্য করে বললেন, কি বলতো, কখনো দেখিসনি তো? মিলি বলল, আমি দেখেছি, একবার শান্তিনিকেতন একটা বাড়িতে দিয়েছিল। কামরাঙ্গা নাকি যেন নাম? কিসের একটু অন্যমনস্ক হয়ে গিয়ে বলল, শান্তিনিকেতন, সেখানে পাওয়া যায়? আশ্চর্য, এসব আমাদের পূর্ববঙ্গের ফল। আমরা ছেলেবেলায় কত, এখন খেতে ইচ্ছে করছে না বাবা। খেয়ে দেখ না, খেয়ে দেখ না, একটা ফল খাবি? একটু আগে চা খেয়েছি। তাতে কি হয়েছে, চা খাবার পর অন্য কিছু খেতে নেই? পরে খাবো, বিকেলে। 2 বোনের মধ্যে ছোট জনের ব্যক্তিত্ব বেশি। সে কামরাঙাটা রেখে দিল ফ্রিজের মাথায় বেতের ঝুড়িতে। মিলি এখনো সেটা হাতে ধরে আছে। কিশোর ভাবলেন, শহরে মানুষ সবার এই দোষ, কোনো নতুন জিনিস খেতে চায় না, খাবার নিয়ে পরীক্ষা করতেও চায় না। ধরা বাঁধা কয়েকটা জিনিস খেয়ে গেলেই হলো। গ্রামে যারা মানুষ হয় তারা নিত্য নতুন কত কিছু আবিষ্কার করে। কত রকম ফল তিনি খেয়েছেন ছেলেবেলায়। ডৌয়া বলে একটা ফলের কথা তিনি কারুকে বোঝাতেই পারেন না। কেউ কেউ ডৌয়া দেখেনি, নামও শোনেনি, এখানকার বাজারে ওঠেই না, অথচ কি চমৎকার স্বাদ ডৌয়ার। শহরের ছেলেমেয়েরা আপেল খায়, আর আপেল জিনিসটা কিশোরের অখাদ্য লাগে, ঠিক মনে হয় রোগীর পথ্য। তিনি ক্ষীণ অভিমানের সুরে বললেন, খাবি না? মিলি তার বাবার এই অভিমানটুকুর মূল্য দেয়। সে সান্ত্বনা দিয়ে বলে, আচ্ছা আমি খাচ্ছি। একটা কামড় দিয়ে সে বলল, ও মাগো, ভীষণ টক। কিশোর বললেন, টক তো হবেই, কামরাঙা টক হবে না? তবে কীরকম অন্যরকম টক সেটা বল। কাঁচা আম কিংবা তেঁতুল কিংবা পাতিলেবু কিংবা চালতা, কোনো কিছুর সঙ্গে মিল নেই। কামরাঙার টক স্বাদটা একেবারে নিজস্ব, সেটাই তো এর মজা। এই দেখ, আমি খাচ্ছি। কিশোর একটা কামরাঙাকে ঠিক মাউথ অর্গানের মতন মুখের সামনে ধরে সযত্নে একটি কামড় বসালেন। মিলি বলল, না বাবা, তুমি খাবে না, তোমার না অ্যাসিডিটি, এত টক খেলে। কিশোর বললেন, কিচ্ছু হবে না, ফেভারিট জিনিস খেলে কখনো শরীর খারাপ হয় না।
কামরাঙা তোমার ফেভারিট? আগে কোনোদিন খেতে দেখিনি তো। তোদের জন্মের আগে ছোট ছেলে বাবু সোনা ছাদে খেলছিল, এই সময় নিচে এলো সে জল খেতে। কিশোর খুব আগ্রহের সঙ্গে বললেন, এই তুই খাবি? এই দেখ কামরাঙা, কোনোদিন খাসনি, খেয়ে দেখ। বাবা ও দিদিদের পারিবারিক দৃশ্যটি বাবুসোনা এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ তার হাতে এখন একটুও সময় নেই। তবু বাবার কথা শুনে সে সবুজ রঙের 5 কোনা জিনিসটা হাতে নিয়ে কিছুই না দেখে ঘ্যাঁক করে এক কামড় দিল। সঙ্গে সঙ্গে মুখটা কুঁচকে বলল, বাজে। কামরাঙাটা সে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল। কিশোর দুহাত তুলে বললেন, ফেলবি না, আমাকে দে। একটা বিস্মিত দৃষ্টি সমেত এঁটো ফলটি বাবার দিকে ছুঁড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল বাবুসোনা। মিলি বলল, বাবা, তোমার এই জিনিস চলবে না। এর মধ্যেই বাথরুম থেকে বেরিয়ে এসেছেন সুনন্দা। তিনি স্বামীর প্রতি সহানুভূতি দেখিয়ে মেয়েদের বললেন, তোরা ওগুলো নষ্ট করিস না, রেখে দে। কানাইকে বলবো চাটনি করে দিতে। কিশোর প্রায় আর্তনাদ করে উঠলেন, চাটনি? কখনো না। সুনন্দা বললেন, কেন? কামরাঙা কখনো রান্না করতে নেই। রান্না করতে নেই তার মানে? অনেক ফল আছে যা রান্না করা চলে না, যেমন আমলকি, পেয়ারা, বেল, কামরাঙা। কেন, বেলের মোরব্বা হয় না? মিলি বলল, পেয়ারার জেলি হয়। কিশোর বিরক্তভাবে বললেন, ওসব এদেশে হয়। সুনন্দা বললেন, তোমার বাঙাল দেশের কথা ছাড়ো তো, টক জিনিস দিয়ে ভালো চাটনি হবে। কিশোর দুঃখ পেলেন। তিনি কোনোদিন কামরাঙার চাটনি খাননি, আর খেতেও চান না। নিজের হাতের কামরাঙাটা তিনি খেতে খেতে আর একটিও কথা না বলে বারান্দার দিকে চলে গেলেন। এত টক জিনিস তিনি আর খেতে পারেন না। লেবুর রস খেলেও পেট জ্বালা করে। তবু তিনি কামরাঙাটা ফেলবেন না, যেমন করেই হোক শেষ করবেনই। এখন বারান্দার ইজি চেয়ারে বসে তার প্রায় ঘণ্টাখানেক ধরে কাগজ পড়ার সময়। 3খানা কাগজ তন্ন তন্ন করে পড়া চাই। যত রোদ বাড়বে তত চেয়ারটা টেনে টেনে সরিয়ে নিতে হবে ছায়ায়। একটু নুন পেলে ভালো হতো, কিন্তু নুন চাওয়া মানেই পরাজয়। আশ্চর্য, আজকাল অল্প বয়সী ছেলেমেয়েরা টক খেতে ভালোবাসে না, অথচ তাদের ছেলেবেলায় টক জিনিসগুলোই ছিল ছোটদের সবচেয়ে প্রিয়। নুন দিয়ে কাঁচা আম মেখে খাওয়া, তারপর চালতা, করম চা, দিশি আমড়া, কাঁচা তেঁতুল। টসটসে কামরাঙার রস গড়িয়ে পড়ল তার জামায়। 5টা দিক খাওয়া হয়ে যাবার পর মাঝখানটা চুষলেন খানিকক্ষণ। তারপর ভেজা হাতটাও তিনি পরম সন্তোষে তার ধুতিতে মুছলেন। তারপর চোখের সামনে লম্বা করে মেলে ধরলেন ইংরেজি কাগজটা। হেডলাইন কয়েকটা দেখতে না দেখতেই তার মন উধাও হয়ে গেল। তিনি আর অক্ষর দেখছেন না, তিনি সবুজ রঙের ছবি দেখছেন। 2টো গাছ ছিল, বেশি বড় নয়, তবে অনেক ডালপালা। পাতাগুলো ছিল মিহিন। কামরাঙা ফুল কিরকম যেন হয়, মনে পড়ছে না। সাদা নয়, করমচার ফুল সাদা, আমড়ার সাদা। একটা গাছ ছিল দত্তবাড়ির পেছনে, আর একটা ওদেরই পুকুরে যাবার পথে। কিশোর দ্বিতীয় গাছটির পাশে এসে দাঁড়ালেন। স্পষ্ট মনে আছে তিনি এই গাছটার ওপরের ডালগুলোর নাগাল পেতেন না। লাফিয়ে লাফিয়ে ফল পাড়তে হল, কিন্তু এখন তিনি নাগাল পাচ্ছেন। তার 62 বছরের শরীরটি ওই গাছটার প্রায় সমান। কিন্তু এরকম হচ্ছে কেন? তার সেই ছেলেবেলার চেহারাটা কোথায়? 17-18 বছর বয়স, কিরকম দেখতে ছিলেন তিনি তখন? কই, মনে পড়ছে না তো। পুকুর ধার থেকে হেঁটে আসছেন বেনুদি, 22-23 বছর বয়স, ঠিক সেদিনকার চেহারা। বুলুদির এক মাথা চুল, দুর্গা ঠাকুরের মতন মুখ, চোখ দুটিতে সবসময় অবাক অবাক ভাব। কামরাঙ্গা গাছটার পাশে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে বেনুদি মুখটা নিচু করে চলে গেলেন। তার দুহাতে একগাদা ভিজে কাপড়। প্রায় হাহাকার গলায় কিশোর বললেন, বেনুদি, বেনুদি, আমাকে চিনতে পারছেন না? আমি কিশোর,
আমি চ্যাটার্জিদের বাড়ির কিশোর। বেনূদি শুনলেন না, মুখও ফেরালেন না। একটা শব্দ পেয়ে কিশোর মুখের সামনে থেকে খবরের কাগজটা সরালেন। তার বড় মেয়ে মিলি। কিশোর মনে মনে হিসেব করে দেখলেন, সেই সময় প্রায় ৪৫ বছর আগে বেনূদিও তো মিলির বয়সী ছিল। অথচ মিলি তো একটা বাচ্চা মেয়ে, হাবভাব কত ছেলে মানুষ। কিন্তু বেনূদিকে কত বড় মনে হতো, চেহারায় ব্যবহারে পরিপূর্ণ এক নারী। তিনি মিলির দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। মিলি এসব লক্ষ্য করল না। সে রেলিং দিয়ে উঁকি মেরে কি যেন দেখতে লাগল। কাগজের দিকে চোখ ফিরিয়েও কিশোর আর সেই কামরাঙ্গা গাছটার ছবি ফিরিয়ে আনতে পারলেন না। মিলির উপস্থিতির জন্যই এরকম হচ্ছে। নিজের ছেলে মেয়ের কাছে নিজেকে সবসময় বয়স্ক বাবা মনে হয়। যদিও এই কথা স্বীকার করতে নিজের কাছে অন্তত বাধ্য যে মিলির বয়সী অন্য কোনো মেয়ে দেখলে তিনি বেশ একটা সুখের উত্তেজনা বোধ করেন। বেনূদি তার চেয়ে বয়সে ৪-৫ বছরের বড় ছিলেন। গ্রামে ওই বয়সী সব মেয়েরই বিয়ে ঠিক হয়ে যায়, বেনূদির হয়নি। কেউ কেউ যেন বলতো অল্প বয়সেই বেনূদির এক জায়গায় বিয়ের সব ঠিকঠাক হবার পর ভেঙে গিয়েছিল। বেনূদির ছোট বোন রেনু কিশোরের চেয়ে ১ বছরের ছোট, কিন্তু সেই রেনুর কথা মনে নেই। রেনু নয়, বেনূদিকে দেখলেই কিশোর যখন সত্যিকারের কিশোর ছিলেন তখন বুক কাঁপত। কি দেখছিস রে মিলি? সুরঞ্জন আসবে বলেছিল ৯টার সময়, এখনো এলো না। মহা কেবলা ছেলে, কিছুতেই কথা ঠিক রাখতে পারে না। সুরঞ্জন কি তোর বন্ধু? আমি তো ভেবেছিলাম জুলির। জুলিরও বন্ধু না, আমারও বন্ধু না। সুরঞ্জন হলো আমাদের জিপ গাড়ি, যখন ইচ্ছে ওকে নিয়ে যেখানে খুশি যাওয়া যায়। কি অদ্ভুত কথা তোদের, তোমরা এসব বুঝবে না। কেন বুঝবো না রে? তোমাদের আমলে তো ছেলে মেয়েদের মেলামেশাই ছিল না। ওই যে সুরঞ্জন এসে গেছে। কিশোরকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে মিলি ছুটে চলে গেল। কিশোর মনে মনে বললেন, তোরা কি আমাদের গত শতাব্দীর মানুষ ভাবিস? কে বললে মেলামেশা ছিল না? আমাদের পূর্ব বাংলার গ্রামে কই পথে দাঁড়িয়েও মেয়েদের সঙ্গে কথা বলার বাধা তো ছিল না। মেয়েরাও বন্দি থাকত না ঘরের মধ্যে, এই বাড়ি ও বাড়ি যাতায়াত করত। ওরে মিলি, তোরা কি বুঝবি, তখন অনেক ভালো ব্যাপার ছিল। গ্রামের প্রত্যেকটি সুন্দরী মেয়েরই ১-২ প্রেমিক থাকত। জাতের মিল না হলে বিয়ে হতে পারত না বটে, কিন্তু প্রেম কি কেউ আটকাতে পারত? প্রেমের পর বিরহ আর সারা জীবন তার মধুর স্মৃতি। হ্যাঁ, আমারও ছিল একজন প্রেমিকা, চৌধুরীদের বাড়ির মাধুরী। এখন সে লখনৌতে থাকে। তোরা দেখিসনি তো তাকে, তোদের মায়ের চেয়েও অনেক সুন্দরী। কিশোর এবারে দেখতে পেলেন চৌধুরী বাড়িটি, পাকা বাড়ি, দোতলা, তাদের গ্রামের সবচেয়ে ঝকঝকে বাড়ি। ডান পাশের দিঘিটা পদ্ম পাতায় ভরা। সেই দিঘির ঘাটটায় পা ঝুলিয়ে বসে আছে ৩টি ছেলে মেয়ে। তার মধ্যে গোলাপি রিবন বাঁধাটি মাধুরী না? কত বয়স, বড়জোর ৯-১০। এর থেকে অনেক বড় বয়সেও তো মাধুরীকে দেখেছেন কিশোর। মাধুরীর সেই চেহারা কোথায়? চৌধুরীদের বাড়ির প্রতিটি ঘর মনে আছে কিশোরের, কিন্তু কোনো ঘরেই তিনি বড় বয়সের মাধুরীকে খুঁজে পাচ্ছেন না। এই যেন ফ্রেমটি রয়েছে অটুট, ভেতরের ছবিটি নেই। এ তো বড় অস্বস্তি। সিনেমার দৃশ্যান্তরের মতন আবার কামরাঙা গাছটির ছবি ফিরে এলো। পুকুর ঘাট থেকে আসছেন বেনূদি, একেবারে পরিষ্কার, জীবন্ত। ভিজে কাপড়ে তার শরীরের প্রত্যেকটি রেখা স্পষ্ট, ঠিক যেন কুমোরের তৈরি নিখুঁত কোনো মূর্তি। দেখলে এখনো মাথা ঘুরে যায়। বেনূদি, বেনূদি চিনতে পারছেন না আমি কিশোর? পাশেই একটা সুপুরি গাছ, তার আড়ালে নিজেকে ঢাকা দিয়ে বেনূদি থমকে দাঁড়ালেন। তারপর কিশোরের দিকে পূর্ণ দৃষ্টি মেলে দেখে নিয়ে বললেন, কে ধীরেন কাকা, আপনি এখানে? ছবিটা আবার খবরের কাগজ হয়ে গেল। কিশোরের বুকে কেউ যেন আঘাত করেছে। বেনূদি চিনতে পারলেন না। বেনূদি তাকে ধীরেন কাকা ভাবলেন। ধীরেন তো ছিলেন কিশোরের জ্যাঠামশাই, কত বছর আগে মারা গেছেন। কিশোরকে কি ধীরেন জ্যাঠামশাইয়ের মতন দেখতে হয়েছে এখন?
আগে কেউ বলেনি তো এরকম কথা। ধীরেন জ্যাঠামশাইয়ের সঙ্গে বেনুদির বাবার কি নিয়ে যেন একটা ঝগড়া ছিল, তাই তিনি এ বাড়িতে যেতেন না। সেই জন্যই বেনুদি অবাক হয়েছেন। কাগজটা হাত থেকে পড়ে গেল কিশোরের। তিনি অন্য একটা কাগজ তুলে নিলেন। নিজের 17-18 বছরের চেহারাটা দেখতে পাচ্ছেন না বলে মন খারাপ লাগছে। পুরনো স্মৃতিতে ঘুরে বেড়ানোর মধ্যে একটা মাদকতা আছে, কিন্তু সেখানে তার এই বুড়ো বয়সের শরীরটা নিয়ে উপস্থিত হচ্ছে কেন? মিলি এসে জিজ্ঞেস করল, বাবা তুমি চা খাবে? কিশোর মুখ না ফিরিয়েই বলল, হঠাৎ এত দয়া? সুরঞ্জন চা খেতে চাইছে, মায়ের এখন স্কুলে যাবার তাড়া, চা করতে বললে কানাই চেঁচাবে, শুধু তোমার নাম করলে যদি দেয়। বেশ, তাহলে বলো আমার নাম করে। থ্যাংক ইউ বাবা। শোনো মিলি, সুরঞ্জন যদি তোদের জিপগাড়ি হয় তাহলে আমি তোদের কি হলুম রে? তুমি হচ্ছে আমাদের গুড ওল্ড ম্যান, তোমার সঙ্গে কার তুলনা? সবসময় বুড়ো বুড়ো করিস, জানিস 62 বছর বয়সে অনেকে নতুন করে। ওল্ড ম্যান মানে বুড়ো নাকি? ওল্ড ম্যান মানে বাবা। কে তোমায় বুড়ো বলেছে? দেবানন্দ আর তুমি সমান বয়সী। কিশোর আবার ঝিম মেরে বসে রইলেন, কিন্তু কোনো ছবি ফিরে এলো না। একটু পরেই সুনন্দা সেজে গুজে এসে বললেন, আমি চললুম, তুমি দুপুরে কোথাও বেরোবে না তো? কিশোর দুদিকে মাথা নাড়লেন। এই সময় সুনন্দাকে বেশ কম বয়সী দেখায়। কিশোর রিটায়ার করে গেলেও সুনন্দার এখনো 5 বছরের চাকরি আছে স্কুলে। খুব যে একটা দরকার আছে তা নয়, তবু সুনন্দা চাকরি করতে ভালোবাসে। সুনন্দাকে খানিকটা হিংসে করেন তিনি এজন্যে। পূর্ব বাংলার সেই গ্রাম থেকে কিশোর কত দূরে চলে এসেছেন, যেন অন্য গ্রহে। মাস্টার বাড়ির ছেলে, তাই অভাব অনটন কম দেখেননি। শৈশবের কত স্বাদ অতৃপ্ত থেকে গেছে। মা কত পুড়িয়ে পুড়িয়ে কথা শুনিয়েছেন বাবাকে। শেষ বয়সে বাবা মাকে খানিকটা সুখের মুখ দেখিয়েছেন কিশোর। প্রথমে বেহালায় বাড়ি, তারপর সেটা বিক্রি করে ভবানীপুরে বড় রাস্তার উপর এই বাড়িটা কিনেছেন। তাছাড়া ঘাটশিলায় একটা বাড়ি আছে, বিবেকানন্দ রোডে একটা ওষুধের দোকান। এই জন্য অবশ্য কিশোরকে খাটতে হয়েছে অনেক। যৌবনের মাঝামাঝি থেকে হঠাৎ হুশ করে এতগুলো বছর কি করে যে কেটে গেল, বড্ড তাড়াতাড়ি চলে গেছে, কিশোরের খেয়ালই হয়নি এতদিন। কামরাঙা খেলেই জ্বর হতো, একটা তো নয়, একসঙ্গে 3টে 4টে 5টা। কচু পাতায় খানিকটা নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এসে পুকুর ধারে বসে বসে খাওয়া, পরদিনই জ্বর। সত্যি কি কামরাঙা খাওয়ার সঙ্গে ওই জ্বরের কোনো সম্পর্ক ছিল? মা বারণ করতেন, জ্বর হলেই বলতেন, আবার দামুদের বাড়ি থেকে চুরি করে কামরাঙা খেয়েছিস? কামরাঙা কি সুন্দর না? অবশ্য কেন ওই নাম কে জানে। এই ফল তো কোনোদিন লাল হয় না। অবশ্য রাঙা মানে যে লালই হবে তা কেন, যে কোনো রং। কামরাঙার পাতলা সবুজ রংটা কিশোরকে বরাবরই মুগ্ধ করেছে। পাতার আড়ালে লুকিয়ে থাকে ফলগুলো, হঠাৎ একটা পেয়ে গেলে, যেগুলো উঁচু ডালের সেগুলো লাফিয়ে লাফিয়ে। বেনুদি একটা আঁকশি নিয়ে এসে বলেছিলেন, ওরে গাছটা ভেঙে ফেলবি নাকি? কটা চাষ বল, আমি পেড়ে দিচ্ছি। শুধু বেনুদিকেই দেখা যাচ্ছে, কিশোরকে নয়। গাছ কোমর বাঁধা শাড়ির আঁচল, পিঠের ওপর খোলা চুল। বেনুদি আঁকশি দিয়ে কামরাঙা পাড়ছেন। সেই বয়সটায় পুরুষের চোখ অসম্ভব মাংসলোভী হয়, তাই বেনুদির শরীরের বিশেষ বিশেষ অংশই শুধু ঝলসে উঠছে। গাছ থেকে ফল পাড়া নয়, যেন একটা নাচ। কিশোর দেখছে চারিদিকের নানা রকম সবুজের মধ্যে এক গৌরবর্ণ মাংস প্রতিমা। আকাশটা নিচু হয়ে এসেছে চাঁদোয়ার মতন। একটা কুবো পাখি ডাকছে অবিশ্রাম সুরে। বেনুদির পায়ের ছন্দের সঙ্গে মিলে যাচ্ছে সেই ডাক। হীরের গয়নার মতন এত উজ্জ্বল হয় স্মৃতির ছবি। আজ কামরাঙা কিনে এনেছেন বলেই যে কিশোরের মনে পড়ছে বেনুদির কথা তা নয়। বেনুদির মুখ তার জীবনে বরাবরই ফিরে ফিরে এসেছে, যেন বেনুদিকে ঘিরে তার মধ্যে রয়েছে এক গভীর মর্মবেদনা। অথচ বেনুদির সঙ্গে সেরকম তো সম্পর্ক কিচ্ছু ছিল না।
পাড়ার আর 5টা কম বয়সী ছেলের চেয়ে কিশোরকে তিনি কখনো আলাদাভাবে দেখেননি, সেরকম মনোযোগী দেননি। একদিন কিংবা হয়তো কয়েকদিনই হবে বেনুদির সঙ্গে প্রতাপদাকে দেখেছিলেন কিশোর। ধুতির ওপর ঢোলা পাঞ্জাবি পরা, তার বুকের বাঁ দিকে বোতাম। সবাই বলতো প্রতাপকে প্রমথেশ বড়ুয়ার মতো দেখতে। সেই প্রতাপদা বেনুদির কাছ থেকে আংশিটা নিয়ে বলেছিলেন, দাও আমি পেড়ে দিচ্ছি। একটা মাত্র ফল পেড়ে সেটা কিশোরের দিকে ছুঁড়ে প্রতাপদা বলেছিলেন, এই নে, এখন যা পালা। কি সাংঘাতিক অপমান লেগেছিল সেই কথাটায়, এখনো যেন কানে ঝনঝন করে বাজে। কামরাঙা ফল পেকে পেকে গাছের নিচে পড়ে যায়, পাড়ার ছেলেরা যার যখন ইচ্ছে পেড়ে নিয়ে যায়, কেউ আপত্তি করে না। সেই ফল একটা মাত্র দিয়ে একটি 17 বছরের ছেলেকে অবহেলার সঙ্গে বিদায় করে দেয়া। আশ্চর্য, বেনুদিও কোনো প্রতিবাদ করেননি তখন, বরং খানিক বাদে পুকুর ধারে মুখ গোঁজ করে বসে থাকার সময় কিশোর শুনতে পেয়েছিলেন বেনুদি আর প্রতাপদার সম্মিলিত হাসি। 62 বছর বয়সেও এই কথা মনে পড়ায় কিশোরের শরীরের প্রতিটি রোমকূপ যেন সচকিত হয়ে উঠল। প্রতাপদাকে হাতের কাছে পেলে যেন তিনি এক মুহূর্তে তার গলা চেপে ধরতে পারতেন। তারপরে তিনি অবাক হলেন, প্রতাপদার উপরে এখনো এত রাগ রয়ে গেছে কেন? প্রতাপদাকে তিনি আর বেশি দেখেননি। দিল্লি না কানপুর কোথায় যেন চলে গিয়েছিলেন তিনি। বেনুদিকে তিনি বিয়ে করেননি। কিশোরও তার পরের বছরই গ্রাম ছেড়ে চলে আসেন। মিলি চা দিয়ে বলল, বাবা আমি আর জুলি একটু বেরোবো সুরঞ্জনের সঙ্গে। নিশ্চয়ই ন্যাশনাল লাইব্রেরিতে যাবি? কি করে বুঝলে? ওই জায়গাটার নাম বলাই তো সবচেয়ে সুবিধা, তাই না? মোটেই না, আমরা যাচ্ছি অনাময়দার বাড়ি। সে আবার কে? ও একটা স্কাউন্ড্রেল, ওকে তোমার না চিনলেও চলবে। তা একটা স্কাউন্ড্রেলের বাড়িতে যাওয়া হচ্ছে কেন দল বেঁধে? অনাময়দা আমার বন্ধু ভাস্বতীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। ভাস্বতী বেচারা লজ্জায় বাড়ি থেকে বেরোতেই পারে না। তা সেখানে গিয়ে কি মারামারি হবে নাকি? দরকার হলে মারতেও পারি, সেই জন্যই তো সুরঞ্জনটাকে সঙ্গে ধরে নিয়ে যাচ্ছি। থানা পুলিশ পর্যন্ত গড়াবে না তো দেখিস? না না, সেসব কিছু নয়, স্রেফ ভয় দেখাবো। ওর নামে কাগজে বিজ্ঞাপন দেব। তুমি আবার বসে বসে চিন্তা করতে যেও না আমাদের জন্যে। কিশোর প্রসন্নভাবে হাসলেন। ছেলে মেয়েদের কোনো গতিবিধিতে বাধার সৃষ্টি করেন না তিনি। ওদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা হয়, তার সুফল এই যে ওরা কখনো মিথ্যে বলে না তার কাছে। সত্যি কথার সৌরভী আলাদা, শুনলেই মন ভালো হয়ে যায়। সুরঞ্জন ছেলেটা লেখাপড়ায় ভালো, অথচ জুলি মিলি তাকে মনে করে জিপগাড়ি। এরা দল মিলে যাচ্ছে এদের একজন বান্ধবীর পক্ষ নিয়ে অন্য একজনের সঙ্গে ঝগড়া করতে। এদের ধরন ধারণই আলাদা। হঠাৎ কিশোর ভাবলেন, এই যে মিলি, জুলি, সুরঞ্জন, ভাস্বতী, অনাময়, এরা কি কেউ কারুকে ঈর্ষা করে? দেখলে তো বোঝা যায় না। একালের ছেলেমেয়েরা বুঝি ঈর্ষা ভুলে গেছে। নারীদের ব্যাপারে কিশোরের মনে সেরকম কোনো গুপ্ত অতৃপ্তি নেই। কাজের খাতিরে তাকে বহু জায়গায় ঘুরতে হয়েছে। নিজের স্ত্রী ছাড়াও অন্যান্য কয়েক নারীদের সঙ্গে তার গভীর সম্পর্ক হয়েছে কোনো কোনো সময়। সুনন্দার সঙ্গে বিয়ের আগে অন্তত আরও দুজনকে চেয়েছিলেন। আজ তার প্রথম প্রেমিকা সেই চৌধুরীদের বাড়ির মাধুরী। বেশ একটা মধুর বাল্যপ্রেম জমেছিল তার সঙ্গে, কিন্তু সেই মাধুরীর মুখখানাও ঠিক মতন মনে পড়ে না। অন্যান্য মেয়েদেরও তেমন করে তিনি মনে রাখেননি কারুকে। প্রথম যৌবনের খেলার সঙ্গীদের অনেকের নাম বা চেহারা অনেক কষ্ট করে স্মৃতিতে আনতে হয়, নিজের চেহারাটাই মনে নেই। কিন্তু বেনুদি আর প্রতাপদা, বেনুদির হাত থেকে প্রতাপদার সেই আঁকশি নিয়ে নেয়ার ছবি তার স্মৃতিতে যেন আগুনে ঝলসানো উল্কির মতো দগদগ করছে। সেই প্রথম অপমান, সেই প্রথম তীব্র ঈর্ষা, তা কিছুতেই ভোলা যায় না। পুকুর ধারের পায়ে চলা রাস্তাটাতে কাঁচা পাকা চুলের প্রৌঢ় মানুষটি দাঁড়িয়ে কাকুতি মিনতি ভরা গলায় বলতে লাগলেন, বেনুদি, একবার আমার দিকে তাকাও, একবার আঁকশি ধরা হাতখানি উঁচু করো। কুবো পাখিটার ডাকের ছন্দে তোমার পা উঠুক নামুক, শুধু আমার জন্যে। এখন তো প্রতাপদা কাছে নেই।
গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মর্মবেদনার ছবি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।